সংসদ উত্তাল, বিরোধীদের হাতে প্ল্যাকার্ডস, মুখে একটাই স্লোগান, ইভিএম হটাও দেশ বাঁচাও। কিন্তু আসল খেলা কি শুধুই ওই ইভিএম মেশিনে, নাকি পদ্মার আড়ালে ঘটে যাচ্ছে আরও বড় কোনো ষড়যন্ত্র? আপ নেতা সঞ্জয় সিং যখন সংসদে দাঁড়িয়ে 3 কোটি ভোটার গায়েব হয়ে যাওয়ার অভিযোগ তোলেন, তখন অনেকেরই মনে হয়েছিল এটি নিছক রাজনৈতিক বলে। কিন্তু এটা নিছকই রাজনীতি বলি নয়, সরাসরি নির্বাচন কমিশনের কার্য প্রক্রিয়া এবং কমিশনের সেই সব কর্মকর্তাদের ভূমিকার দিকে আঙুল তুলছে যারা এই প্রক্রিয়াটি কার্যকর করছেন। এমন পরিস্থিতিতে প্রশ্ন হচ্ছে, এই সংস্থা কি সত্যি গণতন্ত্রকে আরও শক্তিশালী করার জন্য, নাকি ধীরে ধীরে নির্বাচনের সমীকরণকে প্রভাবিত করা একটা হাতিয়ারে পরিণত হচ্ছে? 16 ডিসেম্বর এই তারিখটি কেন ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে সব থেকে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে? কেন একজন শীর্ষ নির্বাচন আধিকারিকের দিকে আঙুল তুলছে গোটা দেশ? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইভিএম বম ব্যানন পেপার, এই লড়াই এখন আর নতুন নয়, কিন্তু এবার লড়াইয়ের মুখ ঘুরে গেছে অন্যদিকে। সংবাদের শিরোনামে উঠে এসেছে একটি নাম, জ্ঞানেশ কুমার। নির্বাচন কমিশনের এই কর্মকর্তার ভূমিকা নিয়ে এখন দেশে জুড়ে তুলপার। বিরোধীদের অভিযোগ পরিষ্কার, নির্বাচনের সংস্কারের নামে আসলে চালানো হচ্ছে এক বড় ছাঁটাই প্রক্রিয়া, যার পোশাকি নাম এসআইআর বাসপি ইন্টারনেসিম বিডিসেন। অভিযোগ উঠছেন, এই প্রক্রিয়ার আড়ালে বেছে বেছে নির্দিষ্ট সংস্থার বা বিরোধী মতাদর্শের লক্ষ লক্ষ, এমনকি কোটি কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। সঞ্জয় সিং এর দাবি যদি সত্যি হয়, তবে 3 কোটি মানুষের ভোট অধিকার কেড়ে নেওয়া কি গণতন্ত্রের হত্যা নয়? আর ঠিক এই জায়গাতেই প্রশ্ন উঠছে জ্ঞানেশ কুমারের এই নিরপেক্ষতা নিয়ে। তিনি কি সত্যি সংবিধান মেনে কাজ করছে, নাকি ক্ষমতার অদৃষ্ট তাপে তিনি এবং হুকুমের দাস হয়ে উঠেছেন? বিষয়টি এখন আর রাজনৈতিক মাঠে সীমাবদ্ধ নেই, তা পৌঁছে গেছে সর্বোচ্চ আদালতে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের এই মামলার শুনানিতে উঠে এসেছে বিস্ফোরক সব যুক্তি। সোনালির নেতৃত্বে রয়েছে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি। আবেদনকারীদের হয়ে সিনিয়র আইনজীবী রাজু রামচন্দ্র আদালতে স্পষ্ট বলেছেন, বিওলোর কাজ মানুষকে সাহায্য করা, সন্দেহর বদেশে নাম বাদ দেওয়া নয়। কাজের সন্ধানে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া মানুষকে অভিবাসী তদমা দিয়ে ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলার এই প্রক্রিয়াকে তিনি গণতন্ত্রের জন্য বিপজ্জনক বলে অভিযোগ করেছেন। সবচেয়ে বড় প্রশ্ন, কেন বেছে নেওয়া হলো মাত্র 9টি রাজ্য এবং 3টি কেন্দ্র শাসিত অঞ্চলকে, যার মধ্যে রয়েছে ছত্তিশগড়, রাজস্থান, কেরালা এবং উত্তরপ্রদেশ? উত্তরপ্রদেশে ইতিমধ্যেই 3 কোটি ভোট কাদার অভিযোগ সংসদে উঠেছে। সরকার পক্ষ যখন এই বিতর্ককে বন্দে মাতারাম আর জাতীয়তাবাদে মোড়ক দিতে ব্যস্ত, সুপ্রিম কোর্ট তখন জানতে চাইছে, এই প্রক্রিয়া কি গণতন্ত্রকে শক্তিশালী করছে নাকি দুর্বল? আর ঠিক এখানেই আসছে সব থেকে বড় খবরটি, যা এতক্ষণ ধরে রাজনৈতিক মহলে ফিসফিসানি হয়ে হচ্ছিল, তা এখন প্রবল জল্পনায় পরিণত হয়েছে। 16 ডিসেম্বর এই তারিখটি কি হতে চলেছে জ্ঞানেশ কুমারের কর্মজীবনের শেষ দিন? দিল্লির বিশ্বস্ত সূত্র এবং সোশ্যাল মিডিয়ায় প্রবল গুঞ্জন বলছে, পরিস্থিতি যেদিকে মোড়ে নিচ্ছে, তাতে 16 ডিসেম্বর সুপ্রিম কোর্টের শুনানির দিনে বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে। শোনা যাচ্ছে, সিজিআই এর তীব্র ভর্ৎসনা বা পরিস্থিতির চাপে পড়ে জ্ঞানেশ মার হয়তো তার পদ থেকে ইস্তফাতে দিতে বাধ্য হতে পারে। গুঞ্জন রয়েছে যে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা রক্ষা করতে এবং সুপ্রিম কোর্টের ক্ষোভ প্রকাশ করতে জ্ঞানেশ কুমার 16 তারিখেই সিজিআইএর হাতে নিজের পদত্যাগ তুলে দিতে পারে। কিন্তু যদি এটা ঘটে, তাহলে বাইডেন নির্বাচনের এক ইতিহাসে নজিরবিহীন ঘটনা। প্রশ্ন উঠছে, তবে কি সত্যি এবার ব্যালট পেপারে নির্বাচনের পথ প্রশস্ত হচ্ছে? জ্ঞানেশ কুমারের সরে যাওয়া কি সে ইঙ্গিত দিচ্ছে? একদিকে বিরোধীরা ব্যালট পেপারের দাবিতে অনড়, তাদের যুক্তি, যদি প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা এতটাই আঘাত ছোঁয়া হয়, তবে ব্যালট পেপারে নির্বাচনে দিতে ভয় কেন? অন্যদিকে সরকার অনড় ইভিএমে, কিন্তু জ্ঞানেশ কুমারের এই সম্ভাব্যত পদত্যাগের জল্পনা প্রভাব করে যে ইভিএম বিতর্ক থেকে গভীরে পছন্দ রয়েছে নির্বাচনের প্রক্রিয়া পরিচালনায়। 16 ডিসেম্বর সুপ্রিম কোর্ট কি রায় দেয় এবং জ্ঞানেশ কুমার সত্যি কি পদত্যাগ করেন কিনা, সেদিকে এখন তাকিয়ে এখন গোটা দেশ। গণতন্ত্রের স্বার্থে নির্বাচন কমিশনকে নিয়ে নিরপেক্ষ থাকবে, নাকি ক্ষমতার দাওয়ার ঘুরি হয়ে থেকে যাবে? প্রশ্নের উত্তরে মিলবে ঠিক 16 তারিখে। কিন্তু তার আগে আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি মনে করেন সিজিআই এর নির্দেশে বা চাপে জ্ঞানেশ কুমার সত্যি পদত্যাগ করবেন? আর ব্যালট পেপারে ভোট হলে কি দেশের সদস্যতা ফিরবে? আপনাদের সুদৃঢ় মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান।